দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের তৈলক্যনাথের লেখা স্বদেশী কোম্পানি অর্থাৎ ডমরু চরিত, সেই যে ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, এই গল্পটির অনেকগুলি পর্যায় রয়েছে, ভাগ রয়েছে। আজকে আমরা স্বদেশী কোম্পানির যে ভাগটি রয়েছে সেই ভাগটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে আমরা আলোচনা এবার শুরু করছি। তৈলক্যনাথের একটি অন্যতম আকর্ষণীয় ছোট গল্প হলো স্বদেশী কোম্পানি। ডমরু চরিতের যে পঞ্চম খণ্ড ছিল সেই পঞ্চম খণ্ডের প্রথম গল্প হলো এই স্বদেশী কোম্পানি। আমরা দেখতে পাই তৈলক্যনাথের লেখা ডমরু চরিত যে গল্পগ্রন্থ আছে সেই গল্পগ্রন্থে মোট 7টি গল্প রয়েছে। তার মধ্যে প্রথম গল্পটিতে রয়েছিল 6টি পরিচ্ছেদ। দ্বিতীয় যে গল্পটি রয়েছে সেই গল্পটিতে রয়েছে 8টি পরিচ্ছেদ। তৃতীয় গল্পটিতেও রয়েছে 8টি পরিচ্ছেদ। চতুর্থ যে গল্পটি সেটিতেও রয়েছিল 8টি পরিচ্ছেদ। পঞ্চম যে গল্পটি রয়েছে সেটিতে রয়েছে 3টি পরিচ্ছেদ। এছাড়াও ষষ্ঠ এবং সপ্তম যে গল্পগুলি ছিল সেগুলিতে রয়েছে যথাক্রমে 7টি করে পরিচ্ছেদ। ডমরু চরিতের যে পঞ্চম গল্প সেই পঞ্চম গল্পের প্রথম যে পরিচ্ছেদ সেই পরিচ্ছেদের নাম হলো স্বদেশী কোম্পানি। ডমরুধরের 2 অনুচর লম্বোদর এবং শঙ্কর ঘোষ এই গল্পে বর্তমান, অর্থাৎ তাদের দুজন চরিত্রকে আমরা এই গল্পে লক্ষ্য করে থাকি। এই গল্পটিতেই আমরা লক্ষ্য করি শঙ্কর ঘোষের সঙ্গে সর্বপ্রথম ডমরুধরের সাক্ষাৎ হয়েছিল। গল্পবাজ ডমরুধরের একটি অভ্যাস ছিল। সেই অভ্যাসটি হলো প্রত্যেক বছর পুজোর সময় সে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিত। এই আড্ডাতেই এই আড্ডা দিতে গিয়েই লম্বোদরের প্রশ্নের জবাবে, অর্থাৎ লম্বোদর একটি প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের জবাবে ডমরুধর তাকে স্বদেশী কোম্পানি খোলার যে প্রেক্ষাপট বা স্বদেশী কোম্পানি খোলার যে গল্প সেই গল্পটি শুনিয়েছিল। আমরা সকলেই জানি ডমরুধরের বাস ছিল কলকাতার একটি ছোট্ট গ্রামে এবং সেই গ্রামটি ছিল কলকাতার দক্ষিণে। দেখো, ডমরুধররা ছোটবেলায় ভীষণ দরিদ্র ছিল, অর্থাৎ তার ছোটবেলা কেটেছে ভীষণ দারিদ্রতার সঙ্গেই। অনেক কৌশল করে অর্থাৎ অনেক বুদ্ধি খাটিয়ে সে ধনী হয়েছিল। আমরা বর্তমানে দেখতে পাই ডমরুধর এখন পাকা বাড়ি করেছে। এছাড়াও সে সুন্দরবনে অনেক জমি জায়গা কিনেছে। তার অবস্থা ফলে ধীরে ধীরে অনেক উন্নত হয়েছে। তার অবস্থা বর্তমানে একেবারেই পাল্টে গেছে। এবার আসি গল্পে। দেখো, স্বদেশী কোম্পানি খোলার যে গল্পের কথা আমাদের ডমরুধর বলেছিল সেই কাহিনী এখানে লেখা আছে। এবার আমরা এই কাহিনী তোমাদের সামনে একটু আলোচনা করব। গল্প যখন বলতে শুরু করেছিল সেই গল্প বলার 1 বছর আগে পুজোর ঠিক পরে পরে একটি যুবক ডমরুধরের কাছে 4টি জিনিস বিক্রি করতে এসেছিল। সেই যুবকটির বয়স মোটামুটি 24-25 বছর ধরে নেওয়া যেতে পারে। একটি হলো হজমের ওষুধ, একটি হলো ম্যালেরিয়ার ওষুধ, একটি হলো বহুমূত্র রোগের ওষুধ এবং একটি হলো কালো রঙকে ফর্সা করার ওষুধ। এবং প্রত্যেকটি শিশির মূল্য সে ধার্য করেছিল 1 টাকা। ডমরুধরের কাছে সেই যুবকটি এসে তার 4টি ওষুধের নাম করেছিল এবং সেই 4টি ওষুধের প্রচুর গুণাগুণ করেছিল এবং সে ডমরুধরকে পিড়াপিড়ি করেছিল, অর্থাৎ তার কাছে বায়না ধরেছিল যে ডমরুধর যেন তার কাছ থেকে সেই ওষুধগুলো কেনে। কিন্তু ডমরুধর তো অত্যন্ত বিচক্ষণ একজন ভদ্রলোক, অর্থাৎ অত্যন্ত ধূর্ত একজন লোক। সে সেই ওষুধগুলি কিনতে মোটেও রাজি ছিল না। যুবকটি তখন তাকে বাকি ওষুধগুলো না কিনলেও কালো রং ফর্সা হওয়ার যে ওষুধটি সেই ওষুধটি অন্তত একবার কিনে প্রয়োগ করতে বলেছিল। আমরা দেখতে পাই ডমরুধরের গায়ের রং অতটা ফর্সা ছিল না, ফলে সে ফর্সা হওয়ার প্রতি তার একটু লোভ আগাগোড়াই ছিল। ফলে ডমরুধরকে
বুঝিয়ে সুঝিয়ে সেই যুবকটি 1 টাকার জিনিসটি মোটে আটা না দিয়ে বিক্রি করে চলে গিয়েছিল। কথায় বলে না, জহুরি জহুর চেনে, এবং বাকিটা বললাম না। তো যাই হোক, সেই জহুরি জহুর চেনে, মানে সোনা গয়না একমাত্র যারা সোনা গয়না নিয়ে কাজ করে তারাই চেনে। দেখো, ডমরুধরের মতো একজন চালাক লোককে সেই যুবকটি বোকা বানিয়ে জিনিস বিক্রি করে চলে গিয়েছে। এটি ডমরুধরকে বেশ অবাক করেছিল, কারণ তার মতো চতুর লোককেও, মানে চালাক লোককেও সেই যুবকটি ঠকাতে পেরেছিল। তাই ডমরুধর ভেবেছিল এই লোকটি একটি সামান্য ব্যক্তি বা সামান্য ছোকরা হতেই পারে না, তার মধ্যে অনন্য সাধারণ কিছু গুণ অবশ্যই আছে। তাই ছেলেটি যখন জিনিস বিক্রি করে চলে যাচ্ছিল এবং সেই ছেলেটি চলে যাওয়া অবস্থায় ডমরুধর তাকে ডাক দিয়েছিল, এবং ডমরুধর ভেবেছিল যে ছেলেটির মধ্যে নিশ্চয়ই কোনো এক্সট্রা গুণ তো অবশ্যই আছে। সেজন্য ছেলেটির সাথে শেয়ারে একটি ব্যবসা সে শুরু করতে চেয়েছিল, এবং ছেলেটিকে বলেছিল নতুন কোনো স্বদেশি জিনিস আমরা তৈরি করতে পারি কিনা। ছেলেটি সমস্ত বক্তব্য তার কাছে শুনে পরের দিন তাকে তার মতামত জানাবে এ কথা বলে সেখান থেকে চলে গিয়েছিল। পরের দিন ছেলেটি যথারীতি ডমরুধরের কাছে এসে উপস্থিত হয়। তার সাথে কি কি এনেছিল জানো তোমরা? তার সাথে এনেছিল কিছু এঁটেল মাটি এবং কিছু ধবধবে সাদা কাগজ। সেই ছেলেটির দাবি ছিল সে এঁটেল মাটি দিয়ে এই ধবধবে সাদা কাগজগুলি তৈরি করেছে। 1 টাকার এঁটেল মাটি দিয়ে যে 10 টাকার কাগজ তৈরি করা যায় এ কথা ডমরুধরকে সেই ছেলেটি বুঝিয়েছিল। ছেলেটির এই প্রস্তাবে ডমরুধর নতুন করে ব্যবসা খুলতে বা নতুন করে ব্যবসা চালু করতে সে রাজি হয়ে গিয়েছিল। তারা দুজন মিলে ঠিক করে যে কলকাতায় গিয়ে তারা দুজন মিলে শেয়ারে এঁটেল মাটি দিয়ে কাগজ তৈরি করার একটি নতুন ব্যবসা বা কোম্পানি তারা চালু করবে। যা লাভ হবে তা লভ্যাংশ আর কি, তারা দুজনে ভাগাভাগি করে নেবে, অর্ধেক অর্ধেক। কলকাতা গিয়ে স্বভাবতই তাদের তো মানে লাগবে, টাকা পয়সার প্রচুর প্রয়োজন। তো কলকাতায় গিয়ে তারা 2-4 জন বড় লোকের সন্ধান করেছিল তারা। তারপর তারা বিভিন্ন ধনী ব্যক্তিকে নিয়ে, যা মানে যে সমস্ত ধনী ব্যক্তিদের নাম তারা জোগাড় করেছিল সেই সমস্ত ধনী ব্যক্তিদের ইনভিটেশন দিয়ে তারা সেই ধনী ব্যক্তিদের নিয়ে একটি মিটিং করেছিল। সবাই মন দিয়ে সেখানে উপস্থিত শঙ্কর ঘোষ নামে এক ভদ্রলোকের বক্তব্য শুনেছিল, এবং সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা স্বদেশী কোম্পানি খুলতে রাজি। তারা সকলে মিলে ঠিক করেছিল কোম্পানির নাম হবে গ্র্যান্ড স্বদেশী কোম্পানি লিমিটেড, এবং তারা কয়েকজন ধনী ব্যক্তিকে সেই কোম্পানির পরিচালনার দায়িত্বে রেখে দিয়েছিল। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এবং একটি বিজ্ঞাপন দিয়েছিল যে এই যে নতুন কোম্পানি খোলা হয়েছে সেই কোম্পানির 100 টাকার শেয়ার যদি কেউ কেনে তাহলে সেই ব্যক্তিকে মাসে মাসে 25 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ ডিভিডেন্ড যে আমরা বলি সেই 25 টাকা করে তাদেরকে দেওয়া হবে। ফলে দেখো, 100 টাকা ইনভেস্ট মাসে মাসে যদি তুমি 25 টাকা করে পাও তো কে সেটিতে ইন্টারেস্ট হবে না। তাই সারা দেশে একটা ধন্য ধন্য রোগ পড়েই যায়। তারপরে আমরা দেখতে পাই শত শত লোক, কয়েকশো লোক সেই স্বদেশী কোম্পানির শেয়ার কিনে বসে। আর এদিকে ডমরুধর ছিল সেই কোম্পানির ক্যাশিয়ার, অর্থাৎ কোষাধ্যক্ষ। যে সমস্ত টাকা অর্থাৎ শেয়ার বিক্রি করার টাকা জমা পড়তে লাগলো সমস্তই ডমরুধরের কাছে জমা পড়লো। আর এদিকে যে যুবক, অর্থাৎ সেই যুবকটির নাম ছিল শঙ্কর ঘোষ। সেই শঙ্কর ঘোষ অনেক দিন অতিবাহিত হয়ে গেলেও এঁটেল মাটি থেকে কাগজ একটিও তৈরি করতে পারেনি। আমরা এটাও লক্ষ্য করি যে সমস্ত ব্যক্তি শেয়ার কিনেছিল সেই শেয়ার হোল্ডাররা প্রত্যেক মাসে 25 টাকা করে পাওয়ার কথা ছিল, তারা 1 টাকাও পায়নি। ফলে যে সমস্ত শেয়ার হোল্ডার ব্যক্তিরা ছিল তারা শঙ্কর ঘোষ এবং ডমরুধরের নামে
নালিশ করেছিল। শঙ্কর ঘোষ তো প্রচুর বুদ্ধিমান ব্যক্তি। সেই শঙ্কর ঘোষ হিসাবের খাতায় 9-6 দেখিয়ে তারা সকলকে বোঝায় যে আমরা লভ্যাংশ থেকে দিতে চেয়েছিলাম, কিন্তু কোম্পানি প্রচুর লোকসানে চলছে, তাই আপনাদেরকে আমরা টাকা দিতে পারছি না। যেহেতু কোম্পানিটির পেছনে লিমিটেড কথাটি লেখা ছিল, তাই সেই সমস্ত শেয়ার হোল্ডারদের যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগগুলি আর টিকলো না, কারণ লিমিটেড কোম্পানিতে কোনো অভিযোগ করা যায় না। মামলা মোকদ্দমা যখন সমস্ত কিছু শেষ হয়ে গেল, মানে নিষ্পত্তি হয়ে গেল, তখন সমস্ত টাকা পড়ে থাকলো ডমরুধর এবং শঙ্কর ঘোষের কাছে। মানে মেন কোষাধ্যক্ষ ছিল ডমরুধরের কাছে, এবং শঙ্কর ঘোষ যথারীতি তার ভাগ চাইতে আসলো। এবং ডমরুধর তো শঙ্কর ঘোষের থেকে এক কাঠিও পড়ে। ডমরুধর শঙ্কর ঘোষকে টাকা দিতে অস্বীকার করলো, কেননা আমরা ইতিমধ্যেই দেখেছি যে আদালতে প্রমাণ হয়ে গিয়েছে যে কোম্পানি লসে চলছে, তাই ডমরুধরের কাছেও কোনো টাকা নেই, এটি সে জানিয়ে দিল। বরং উল্টো আরো ডমরুধর শঙ্কর ঘোষের কাছে বলল, আমার যে সমস্ত টাকা আমি এখানে লাগিয়েছিলাম সেই সমস্ত টাকা থেকে তো লোকসান হয়েছে, তো সেই সমস্ত কিছু আমাকে তুমি দিয়ে যাও, কারণ আমার অনেক টাকা লোকসান হয়েছে। এবং শেষে আমরা দেখতে পাই শঙ্কর ঘোষ রাগ করে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ কি দেখতে পেলাম বলতো? শঙ্কর ঘোষ চালাকি করে সেই কোম্পানি খুলেছিল ডমরুধরকে কাজে লাগিয়ে, কিন্তু ডমরুধর তার থেকেও বেশি চালাক। যেহেতু আদালতে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে কোম্পানি লসেই চলছে, সমস্ত টাকা সে নিজে আত্মসাৎ করেছিল, শঙ্কর ঘোষকেও সে 1 টাকা পর্যন্ত শেষে দেয়নি। এই রকমই কঙ্কাবতী উপন্যাসেও আমরা দেখতে পাই যে স্কেলিটনকে বলেছিল, আমরা স্বদেশী কোম্পানি খুলিয়াছি, কোম্পানির নাম রেখেছি স্কেলিটন অ্যান্ড কোম্পানি। ইংরেজি নাম রেখেছি কেন সেটি জানো? তাহলে প্রসার বাড়বে, মান বাড়বে, লোকের বিশ্বাস বাড়বে ইংরেজি নাম শুনে। যদি নাম রাখতাম খুলি কঙ্কাল এবং কোম্পানি, তাহলে আমাদের কেউ বিশ্বাস করতো না। দেখো, ইংরেজি নাম অনেকে পড়তে পারে, অনেকে পড়তে পারে না। স্কেলিটন তার মানে দেখো খুলি কঙ্কাল, এই নামটি একটা অদ্ভুত নাম না, যার ফলে ইংরেজি নামে সকলের বিশ্বাসযোগ্যতা বাড়বে, কিন্তু বাংলা নামে সেটিকে হাস্যরসাত্মক একটা ব্যাপার তৈরি হবে। তাই বাংলা নাম দিলে সবাই মনে করতো এরা হলো জুয়োচোর। আমরা তাই দেখতে পাই স্বদেশী কোম্পানি এই নামটির মধ্যেও একটি ইংরেজি প্রভাব রয়েছে। ডমরুধর এবং শঙ্কর ঘোষ মিলে যে কোম্পানিটি খুলেছিল সেই কোম্পানিটিরও নাম ছিল গ্র্যান্ড স্বদেশী কোম্পানি লিমিটেড। এই কোম্পানিতে তারা শেয়ার হোল্ডার হিসাবে বেছে নিয়েছিল কলকাতার বেশ কিছু কিছু বড়লোক ব্যক্তিদের। সেখানে আমরা দেখতে পাই সেই ধনী ব্যক্তিদের একটি সভাও ডাকা হয়েছিল, এবং সেই সভায় বড় বড় বক্তৃতাও করা হয়েছিল। সেই বক্তৃতায় ভুলে গিয়ে বড় বড় ব্যবসায়ীরা সেই স্বদেশী কোম্পানিতে তারা বিনিয়োগ করে বসেছিল, কিন্তু ডমরুধর ও শঙ্কর ঘোষের সেই স্বদেশী কোম্পানি ছিল শুধুমাত্র লোক ঠকানোর জন্য। দেখো, আমরা ছোট ছোট আমাদের মাথা, ছোট ছোট বুদ্ধি, তাও আমরা সকলেই বুঝতে পেরেছি যে এঁটেল মাটি থেকে কখনো কাগজ তৈরি হয় না। তো সেই বড় বড় ধনী ব্যক্তিরা সেই কথাটি জেনে শুনেও সেই কোম্পানিতে তারা শেয়ার কিনতে রাজি হয়ে গিয়েছিল, এবং স্বভাবতই তারা ডমরুধর ও শঙ্কর ঘোষের যে প্রলোভন, সেই প্রলোভনে পা দিয়ে দিয়েছিল। মেকি দেশপ্রেমিক এই সমস্ত মানুষেরা দেশপ্রেমের মুখোশ ধরে দেশকে যেভাবে প্রতারিত করেছিল, তেমনি তাদেরকেও ডমরুধরদের হাতে প্রতারিত হতে হয়েছে। এখানেই এই গল্পের সেই শ্লেষটুকু নিহিত রয়েছে। ত্রৈলোক্যনাথ খুব সুন্দরভাবে এই বক্তব্যটি এখানে তুলে ধরেছিলেন। দেখো, এই গল্পটির আলোচনা মূলত এটুকুই। আমরা পরবর্তীকালে অন্য কোনো ছোট গল্প নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব। তো আজ তাহলে এটুকুই।